আওয়ামী লীগের দুটো পলিসি ছিল। একটা পলিসি হচ্ছে তার ব্যবসায়ীদেরকে পকেট ভারী করার সুযোগ দিতে হবে অলিগারদেরকে, এবং তার আরেকটা দৃষ্টি ছিল যে পাবলিককেও এমনভাবে আপনি সার্ভিসটা দিবেন তারাও যাতে অখুশি থাকে, খুশি থাকে, এবং একই সাথে দুটোই সে মেনটেন করতে পেরেছে। আমরা বিগত 17 বছরে আওয়ামী লীগ সরকারের নানা উন্নয়ন আমরা দেখছি, উন্নয়নের কথাও শুনেছি, কিন্তু তারা এলএনজি টার্মিনালের দিকে অর্থাৎ কাতার, ওমান থেকে, ওপেন মার্কেট থেকে গ্যাস কেনার দিকে কেন ঝুঁকেছে? সে সময় বলা হচ্ছিল যে কমিশন বাণিজ্য। এই ভাইও একটু বলবার চেষ্টা করছে কেন আমরা বাংলাদেশের দেশীয় গ্যাস ক্ষেত্র অনুসন্ধানে তখন মনোনিবেশ করেনি সরকার। সিভিক রয়্যাল রিসর্ট, সবুজে ঘেরা আভিজাত্য। আমি শাহিন ভাইকে ধন্যবাদ জানাচ্ছি যে তার আলোচনায় আমি সমৃদ্ধ হলাম। এই সুযোগটা সবসময় পাওয়া যায় না, আজকে সুযোগটা পেয়েছি, এজন্য তাকে ধন্যবাদ। আওয়ামী লীগের দুটো পলিসি ছিল। একটা পলিসি হচ্ছে তার ব্যবসায়ীদেরকে পকেট ভারী করার সুযোগ দিতে হবে অলিগারদেরকে, এবং তার আরেকটা দৃষ্টি ছিল যে পাবলিককেও এমনভাবে আপনি সার্ভিসটা দিবেন তারাও যাতে অখুশি থাকে, খুশি থাকে, এবং একই সাথে দুটোই সে মেনটেন করতে পেরেছে, দুটোই মেনটেন করতে পেরেছে। মানুষ অস্বাভাবিক দামে জ্বালানি কিনেছে, কিন্তু তার মনের মধ্যে কিন্তু ওই যন্ত্রণাটা আসেনি যে সকালবেলা উঠে হাত পা গুটিয়ে বসে আছি, দুপুরের খাবার রাতে খাবো। সে কিন্তু রান্নাটা করতে পেরেছে, তার প্রয়োজনটা মিটেছে, আবার তার ব্যবসায়ীরাও সুবিধাটা পেয়েছে। এক ঢিলে সে দুই পাখি মেরেছে। কিন্তু আজকের যারা, শাহিন ভাই যেটি বললেন, আমিও বলেছিলাম যে যাদের কাছ থেকে আমরা এই বিষয়ে আলোচনাগুলো শুনছি তারা আসলে টেকনিক্যালি কেউ এক্সপার্ট না, মনের মাধুরী মিশিয়ে তারা তাদের কথাগুলো বলছেন। দ্বিতীয় জায়গাটা হলো যে আমাদের এই যে ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্টের ক্ষেত্রে এক একটা সরকারের দৃষ্টিভঙ্গি এক এক রকম। একসাথে একসময় আমাদের এখানে বলা হতো যে বাংলাদেশ গ্যাসের উপরে ভাসছে এবং এই গ্যাস রপ্তানি করতে হবে। আমার পরিষ্কার মনে আছে 2001 সালের 10 অক্টোবর 4 দলীয় জোট সরকার যেদিন ক্ষমতা গ্রহণ করে, এবং সেই দিনই কিন্তু বঙ্গভবনে প্রয়াত সাইফুর রহমান সাহেব বিবিসিতে একটা ইন্টারভিউ দিয়ে বলেছিলেন যে আমাদের মাটির নিচে গ্যাস পচে যাচ্ছে, গ্যাস রপ্তানি করতে হবে। এবং তার আগে প্রায় 5-7 বছর একটা হাইপ তোলা হয়েছিল বাংলাদেশ গ্যাসের উপরে ভাসছে। কেন তোলা হয়েছিল? গ্যাস রপ্তানি করতে হবে। এবং বিল ক্লিন্টন যে বাংলাদেশে এসেছিলেন তার অন্যতম একটা টার্গেট ছিল এখান থেকে গ্যাস রপ্তানির জন্য উদ্বুদ্ধ করা বা রাজি করানো। গ্যাসটা যাবে কোথায়? গ্যাসটা যাবে ভারতে। আমি নিজেকে প্রাউড ফিল করি যে সাইফুর রহমান সাহেবের ওই বক্তব্যের পর মাত্র 40 দিনের মাথায় আজকে যে আনু মোহাম্মদদেরকে নিয়ে যে সমালোচনাটা করে, আনু মোহাম্মদরা সারা বাংলাদেশে 40 দিনের মাথায় একটা হরতাল ডেকেছিল 4 দলীয় জোট ক্ষমতায় বসার ঠিক 40 দিনের মাথায়। এবং সেই হরতালের ভেতর থেকে তারা মানুষকে বলেছিল যে আমাদের এখানে গ্যাস সম্পর্কে যে তথ্য দেওয়া হচ্ছে এটা সত্য না, এই ধরনের একটা হাইপ তোলা হচ্ছে কেবলমাত্র গ্যাস রপ্তানির একটা ক্ষেত্র তৈরি করার জন্য। এবং একটা পর্যায়ে সরকার বুঝেছিল যে এটি সঠিক ছিল না, সরকার সেখান থেকে সরে আসে। তা না হলে আজকের যে সংকটটা আমরা মোকাবেলা করছি এই সংকটটা আরও আগে হতো। গেল একটা। দ্বিতীয় জায়গাটা হচ্ছে গ্যাস শুধু না, আপনার ওই যে কৃষির সাথে আপনার গ্যাসের সম্পর্ক রয়েছে। আপনি গ্যাস যদি প্রপার সার্ভিসটা না দিতে পারেন আপনার সার উৎপাদন হবে না, এবং সার উৎপাদন যদি না হয় আপনার উৎপাদনের সামগ্রিক উৎপাদনের উপর একটা প্রভাব পড়বে। আবার আপনার যতটুকু সক্ষমতা আছে, যদি সার পর্যাপ্ত থাকে তাহলে সারের জন্য মানুষ লাইনে দাঁড়াবে কেন? আপনার লোকাল যে কমিটিগুলো আছে, আপনার রাজনৈতিক দল, আপনার তো একটা বিরাট পেরিফেরি আছে, আপনি তাদেরকে এটার মধ্যে যুক্ত করেন। কিন্তু মজার ব্যাপার হলো যে এই যে সিন্ডিকেট যদি আপনি খোঁজ নেন তাহলে রাজনৈতিক পরিচয় প্রায় প্রত্যেকেরই কোনো না কোনো পরিচয় পাবেন, এবং বেশিরভাগই হচ্ছে ক্ষমতাসীন বিএনপির লোকজন এটার মধ্যে জড়িয়ে পড়বে, এবং এই তথ্যটা আমরা পাবো। সেক্ষেত্রে শফিজুল সাহেব আপনার কাছে জানতে চাচ্ছি, মানে আপনার কি মনে হচ্ছে আসলে বাংলাদেশে গ্যাস নেই, গ্যাসের মজুদ কম? কারণ যেহেতু ভূতত্ত্ববিদরা বলছেন যে আমাদের পর্যাপ্ত তথ্য ও জরিপের ঘাটতি রয়েছে, দরপত্র মূল্যায়ন, সিদ্ধান্ত গ্রহণে প্রশাসনিক ভীতি, সামগ্রিক বিনিয়োগ পরিবেশ, নিজস্ব অনুসন্ধান সক্ষমতা না বাড়ানোই আমরা পিছিয়ে পড়েছি। গ্যাস অনুসন্ধান এবং উত্তোলন দুটোই একেবারে 100% সায়েন্টিফিক ব্যাপার, টেকনোলজির ব্যাপার, কিন্তু আমরা এই বিষয়টাকে রাজনৈতিক সিদ্ধান্তের সাথে জড়িয়ে ফেলি। পৃথিবীর আর কোথাও এই ধরনের একেবারে সুপার টেকনোলজিকে
তার রাজনীতি দিয়ে প্রভাবিত করার চেষ্টা করেন। আমরা যেটা করি, আমরা সিদ্ধান্ত নেই যে এখানে গ্যাস উত্তোলন করব কি করব না, সেখানকার আমার প্রভাবটা, আমার কমিশনটা কি হবে। পৃথিবীর সব জায়গায়, প্রায় সব জায়গায় রাজনীতিবিদরা টু পাইস নেয়, সেটা আমেরিকাও নেয়, ইউরোপেও নেয়, কিন্তু আমাদের প্রবণতাটা হচ্ছে যে আমি পুরো কাঁঠালটা আমি একা খাবো এবং যেভাবে পারি খাবো। ন্যাশনাল ইন্টারেস্টের থেকে পুরোটা খেয়ে ফেলার যে প্রবণতা এবং নিজ রাজনৈতিক দলের কর্মীদেরকে দিয়ে এই খাওয়ার প্রক্রিয়ায় যুক্ত করার যে প্রবণতা, শেখ হাসিনার সময় পুরো ব্যবসাটা সালমান রহমান সহ একটা সিন্ডিকেটের কাছে কেন দেওয়া হয়েছিল? দেওয়া হয়েছিল যে এখান থেকে যেটা আসবে পুরোটা যেন আমাদের পকেটে থাকে, এটা যেন অন্য ব্যবসায়ীরা ভাগ না পায়। এবং সেই কারণেই কিন্তু এই যে মানে স্পট মার্কেট থেকে কেনার যে সিদ্ধান্তটা, এটা যদি আপনি প্রতিযোগিতামূলক করতেন, আরো যদি এখানে 5টা প্রতিষ্ঠানের মধ্যে যুক্ত থাকতো, আজকে সালমান পালিয়ে গেছে কিন্তু অন্য একটা প্রতিষ্ঠানকে দিয়ে আপনি একটা বিকল্প আয়োজন তো করতে পারতেন, কিন্তু সেটা তো করতে পারলেন না। কেন? পুরোটাই আপনি রাজনৈতিকভাবে সমাধান করার চেষ্টা করেছেন। আমরা কতগুলো বিষয় আছে যে বিষয়গুলোকে আপনি যদি রাজনীতির বাইরে না নিয়ে আসেন তাহলে সংকট মোকাবেলা। সেক্ষেত্রে আপনি একবার বলার চেষ্টা করছে ফুলবাড়ি, যেটা কয়লা খনির ঘটনাটা তুলে নিয়ে আসছিলেন, সেখানে আমরা যে তথ্য পাচ্ছি সেখানে 572 মিলিয়ন টন ফুলবাড়ি খনিতে কয়লা রয়েছে, কিন্তু আন্দোলনের কারণে সেই কয়লার উত্তোলন করা হয় নাই, যার ফলশ্রুতিতে কয়লা ভিত্তিক যে বিদ্যুৎ কেন্দ্রগুলো সেগুলোতে উৎপাদনও কমে গেছে, কিন্তু আমরা বাইরে থেকে কয়লা আমদানি করছি। আচ্ছা, মানে পারফেক্ট। ফুলবাড়িতে যে কয়লার মজুদটা আছে, এটা যে অ্যাসেসমেন্টটা 100% আমাদের কাছে ক্লিয়ার না। দ্বিতীয়ত, ফুলবাড়ি যে চুক্তিটা হয়েছিল এশিয়া এনার্জির সাথে, এটা একটা জাতীয় স্বার্থ বিরোধী চুক্তি। কারণ কয়লা তুলতে গেলে আপনার একটা ডিজাস্টার হবে, সেখানে আপনার চাষের জমি থেকে, মানুষ উচ্ছেদ থেকে অনেক কিছু করতে হবে, কিন্তু এত কিছু করার পরেও আপনি সেখান থেকে হিস্সা পাবেন মাত্র 6%। পৃথিবীর কোথাও কয়লার মালিককে 6% দেওয়া হয় না, আর যারা উত্তোলন করবে তার টেকনোলজি, তার যে ইনভেস্টমেন্ট, তার জন্য এত পরিমাণ সুবিধা তাদেরকে দেওয়া হয় না। সুতরাং প্রথমত এই চুক্তিটা হচ্ছে জাতীয় স্বার্থ বিরোধী, ক্ষতি, আমার একটা বড় অংশ ক্ষতি হবে। দ্বিতীয়ত, আমি কয়লা উত্তোলনের ভেতর থেকে সেই জায়গায় আমার পানির থেকে শুরু করে বাংলাদেশের সব থেকে শস্য উৎপাদনের জন্য পারফেক্ট জায়গাটা শস্য ভান্ডার বলা হয় দিনাজপুরের ওই অঞ্চলকে, এবং দুটো যদি আপনি কম্পেয়ার করেন, আপনি দেখতে পাবেন যে এখানে আপনার হ্যাজার্ডটা হবে অনেক বেশি। তারপরেও টেকনোলজিকে ব্যবহার করে আপনি বিকল্প অ্যারেঞ্জমেন্ট করতে পারেন, আলাপ আলোচনার ভিতর থেকে একটা সমাধান করতে পারেন, কিন্তু আপনি যে চুক্তিটা করেছেন এই চুক্তিটা আপনার জাতীয় স্বার্থ বিরোধী। কিন্তু সেই ক্ষেত্রে আপনি যেটা ক্ষতির কথা বলছিলেন, ফসল বা অন্যান্য পানি, কিন্তু আমরা তো পানি বিদ্যুৎ কেন্দ্র করবার সময় আমরা নিশ্চয়ই কাপ্তাইতে বিশাল এলাকা আমরা নিশ্চয়ই কি বলে এটাকে, যে অ্যাকোয়ার করা হয়েছে, ডুবিয়ে দেওয়া হয়েছে, অনেক ঘরবাড়ি ডুবিয়ে, সেটা আমরা জাতীয় স্বার্থে করতে পারি, কিন্তু এই কয়লা খনি উত্তোলনের ক্ষেত্রে গিয়ে আমরা কেন ফসল, পানি এসব বিষয় নিয়ে বেশি আলোচনা করি? প্রথমত, যে জায়গাটা যেখান থেকে আপনি কয়লাটা উত্তোলন করতে চান তার আশপাশেও কিন্তু আরো কতগুলো কয়লা খনি আছে, সেখান থেকে আপনি আপনার যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি অনুযায়ী হ্যাজার্ডটা না করেও, ডিজাস্টারটা না করেও আপনি আপনার ক্যাপাসিটি অনুযায়ী তুলতে পারছেন না। দ্বিতীয়ত, আমাদের পার্বত্য অঞ্চলের বৈশিষ্ট্য একরকম, বিস্তীর্ণ এলাকা, মানে মানুষের বসতির একটা বিরাট মানে গ্যাপ রয়েছে, ঘন বসতি না, কিন্তু এই জায়গাগুলো কিন্তু ঘন বসতিপূর্ণ এলাকা। 3টা উপজেলা আপনাকে একেবারে সমস্ত মানুষকে সেখান থেকে সরিয়ে নিতে হবে, পুনর্বাসন করতে হবে। আপনার যে জমি, আপনার যে ফসল, 3 ফসলি, সেখান থেকে 3টা ফসল তারা উৎপাদন করে, তারপরে সেখানকার যে পানিটা, এটা কিন্তু মিষ্টি পানি। সুতরাং আপনার এই জায়গায় যে ডিজাস্টারটা হবে, পরিবেশের যে ঝুঁকিটা হবে, তার সাথে এটা যদি আপনি কম্পেয়ার করেন, কোথাও কোথাও দেখা যাবে ক্ষতির পরিমাণটা আপনার আরো বেশি। সিভিক রয়্যাল রিসর্ট, কিনুন আভিজাত্য, নিশ্চিত করুন ভবিষ্যৎ।